নমস্কার, আমি আবু বক্কর। দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজনের আজকের প্রথম ক্লাস। অভিব্যক্তি এই যে টপিকটি রয়েছে, ইংরেজিতে যাকে আমরা বলি ইভলিউশন, তো সেই ইভলিউশনের ধারণা সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ইভলিউশন বা অভিব্যক্তি বলতে আমরা কি বুঝি? ইভলিউশন বা অভিব্যক্তি হলো একটি প্রক্রিয়া, এটি একটি প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটি খুব ধীর গতির একটি প্রক্রিয়া, বা একটা মন্থর প্রক্রিয়া, কিন্তু মন্থর হলেও সর্বদা গতিশীল। কিন্তু এটি কখনো থেমে নেই, অর্থাৎ একটি মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া ইভলিউশন, যার ফলে সরল জীব থেকে ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে জটিল জীবের আবির্ভাব ঘটে। অর্থাৎ আমরা যদি বলতে চাই ইভলিউশন কি, ইভলিউশন হচ্ছে একটি মন্থর অথচ একটি গতিশীল প্রক্রিয়া, যাতে করে উদ্বংশীয় সরল জীব থেকে ক্রমাগত বা ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে জটিল জীবের আবির্ভাব ঘটে। তাকে বলা হয় ইভলিউশন। অর্থাৎ ইভলিউশন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া বা মন্থর প্রক্রিয়া, মন্থর হলেও এটি গতিশীল প্রক্রিয়া, যার ফলে সরল উদ্বংশীয় জীব থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে জটিল জীবের আবির্ভাব ঘটে। তাকেই আমরা বলি ইভলিউশন। তো ইভলিউশন এই যে সংজ্ঞা বা ডেফিনেশনটি আমি দেওয়ার চেষ্টা করলাম। ইভলিউশন কি বলছি? ইভলিউশন একটি প্রক্রিয়া, যাতে করে সরল জীব থেকে ধারাবাহিকভাবে জটিল জীবের সৃষ্টি হয়। তাহলে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এই পৃথিবীতে যে প্রাণের উৎপত্তি ঘটেছে আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 3.7 বিলিয়ন বছর আগে পৃথিবীটি ছিল একটি শীতল হওয়া আগ্নেয়পিণ্ড। শুরুর দিকে একটি গোলাকার আগ্নেয়পিণ্ড ছিল। সেই আগ্নেয়পিণ্ডটি ধীরে ধীরে শীতল হয়ে যখন তার টেম্পারেচার কিছুটা কমে যায় এবং পৃথিবীর আবহাওয়া কিছুটা স্থিতিশীল হয়, তখন প্রাণের উৎপত্তি ঘটে। প্রায় সেটি 3.7 বিলিয়ন বছর আগে, এবং তার বহু বছর পর 1.5 বিলিয়ন ইয়ার্স এগো আজকে থেকে পৃথিবীতে প্রথম ইউক্যারিওটিক কোষের উৎপত্তি ঘটে। এবং এই ইউক্যারিওটিক এক কোষী থেকে ক্রমাগত বিবর্তনের মধ্য দিয়ে যেতে যেতে বহু বছর পর একটা ধারাবাহিক কিন্তু মন্থর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এই জীব বৈচিত্র্যর বিকাশ ঘটে। ক্রমাগত এক কোষী থেকে বহুকোষী প্রাণী, বহুকোষী উদ্ভিদের আবির্ভাব ঘটে। এই যে প্রক্রিয়া, এটি হলো ইভলিউশন। এখন এই ইভলিউশন সম্পর্কিত তোমরা যদি লক্ষ্য করো, বাঁদিকে এখানে লিখে রেখেছি আজকে আমরা কোন কোন টপিকগুলি সম্পর্কে আলোচনা করব। সবার প্রথম আমি লিখেছি ইভলিউশন। ইভলিউশন সরল ভাষায় হচ্ছে সরল জীব থেকে ধারাবাহিকভাবে জটিল জীবের সৃষ্টি, এটা ইভলিউশন সরল ভাষায়। ওকে, আচ্ছা। তারপরে আমি লিখে রেখেছি এখানে ওপারিন ও হ্যালডেন তত্ত্ব। তার আগে লিখেছি হার্বার্ট স্পেন্সার।
এই হারবার্ট স্পেন্সার একজন বিজ্ঞানী, যিনি এই ইভলিউশন শব্দটি প্রথম প্রচলন করেন। ইভলিউশন শব্দটি প্রথম প্রচলন করেছিলেন যে বিজ্ঞানী, ওনারই নাম হারবার্ট স্পেন্সার। তারপরে আমি আরেকটি টপিকে যেতে চাচ্ছি, ওপারিন ও হ্যালডেন তত্ত্ব। তো পৃথিবী আজ থেকে প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি তাপমাত্রা বিশিষ্ট একটি 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিশিষ্ট একটি গোলাকার আগ্নেয়পিণ্ড ছিল। আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর আগে। সেই সময় পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবী ক্রমাগত শীতল হয়। পৃথিবীর শুরুর দিকের টেম্পারেচার অত্যন্ত বেশি থাকা দরুন বাতাসে কোনো অক্সিজেন ছিল না। একদম রিডিউসিং একটা এনভায়রনমেন্ট ছিল। অক্সিজেন থাকলেও খুব সামান্য পরিমাণে ছিল। কিন্তু মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প, এই 4টি গ্যাস কিন্তু, বা এই 4টি উপাদান কিন্তু সেই প্রাণের সৃষ্টির মুহূর্তে, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সৃষ্টির আগের যে পরিবেশ, সেখানে কিন্তু এই 4টি উপাদান ছিল। তো বিজ্ঞানী হ্যালডেন এবং ওপারিন তারা পৃথিবীতে প্রাণের সৃষ্টির বা পৃথিবীতে প্রাণ কিভাবে এলো, এর আগে তো বহু তত্ত্ব বা থিওরি বা মতবাদ দিয়েছেন বিভিন্ন বিজ্ঞানী, যেমন স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। তো সেই সমস্ত তত্ত্বগুলো বা মতবাদগুলো অতটা গ্রহণযোগ্য ছিল না। তার অনেক পরে এই বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন এবং বিজ্ঞানী JBS হ্যালডেন, এনারা মোটামুটি 1924 সাল নাগাদ আলেকজান্ডার ওপারিন এবং 1929 সাল নাগাদ JB হ্যালডেন, এ দুজনে মিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন চিন্তাধারার মধ্য দিয়ে একটি নতুন থিওরি বা নতুন তত্ত্ব উপস্থাপন করেন। যেই তত্ত্ব অনুযায়ী ওনারা বলতে চেয়েছেন যে, বা ওনারা অনুমান করেছেন যে পৃথিবীতে জীবের উৎপত্তি হয় অজৈব অণু থেকে বা অজৈব যৌগ থেকে, এবং এই অজৈব যৌগ থেকে পৃথিবীতে প্রাণীর উৎপত্তি হয়। এটারা ওনারা আজ থেকে প্রায় 100 বছর আগে বলেছেন। এবং এই তত্ত্বের মূল ভিত্তি ওনারা যেটা অনুমান করেছেন যে তখনকার সময় বায়ুমণ্ডলে যে মুক্ত অক্সিজেন প্রায় ছিল না বললেই চলে। অর্থাৎ এনভায়রনমেন্টটা ছিল একদমই রিডিউসিং একটা এনভায়রনমেন্ট। রিডিউসিং এনভায়রনমেন্টে অজৈব যৌগগুলো থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে ক্রমাগত জৈব যৌগ তৈরি হয়, এবং সেই জৈব যৌগগুলো পরবর্তীকালে পলিমারাইজেশনের মধ্য দিয়ে জটিল জৈব যৌগ তৈরি করে, এবং সেই জটিল জৈব যৌগগুলো থেকেই আলটিমেটলি প্রাণের উৎপত্তি ঘটে। এবং এই সমস্ত বিক্রিয়াটি ওনারা মনে করেন যে সেই সমস্ত জৈব যৌগ এবং অজৈব যৌগ, সমস্ত যৌগ সেই গরম সমুদ্রের জলে এই বিক্রিয়াগুলি ঘটে থাকে, এবং শক্তির উৎস হিসেবে ওনারা অনুমান করেছেন যে সেই সময় হয়তো বজ্রপাত বা সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি এবং অবশ্যই সমুদ্রের গরম জল এরাই ছিল সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়ার শক্তির উৎস। অর্থাৎ ওনারা ওপারিন এবং হ্যালডেন ওনার যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী
ওনারা মনে করেন যে জীবের উৎপত্তি হয় অজৈব যৌগ থেকে, ক্রমাগত রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয় এবং সেই সমস্ত জৈব যৌগ পরবর্তীকালে পলিমেরাইজেশনের মধ্য দিয়ে ক্রমাগত জটিল জৈব যৌগের মধ্যে ক্রমাগত জটিল জৈব যৌগ তৈরি করে এবং সেখান থেকে আলটিমেটলি প্রোটোসেল বা প্রাথমিক কোষ উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে তত্ত্বটি, এই তত্ত্বটিকে আমরা ওপারিন ও হ্যালডেন তত্ত্ব হিসেবে চিনি। এনারা এই তত্ত্বটি দিয়েছেন এবং এটি যে তত্ত্ব, এটাকে ওনারা যে নাম দিয়েছেন সে নামটা হচ্ছে কেমোজেনি থিওরি। কেমোজেনি মতবাদ বা থিওরি, অর্থাৎ ওপারিন ও হ্যালডেন তত্ত্ব এবং কেমোজেনি থিওরি ব্যাপারটা কিন্তু মোটামুটি একই। ওনারা যেটা বলতে চেয়েছেন সেটাই অ্যাকচুয়ালি কেমোজেনি থিওরি। ওকে, আচ্ছা, তাহলে অভিব্যক্তি আমরা জানলাম। এই পৃথিবী যেটা সূর্য থেকে ছিটকে এসেছে বলে এখন প্রমাণিত, সেই পৃথিবী আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর আগে অত্যন্ত গরম একটি গোলাকার আগ্নেয়পিণ্ড, যেটা ক্রমাগত শীতল হতে হতে তার যে জল, সেই জল, গরম জলে, সমুদ্রের গরম জলে সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে, তার থেকে প্রাথমিক কোষ বা প্রোটোসেল উৎপন্ন হয়। এই মতবাদটি ওপারিন ও হ্যালডেন মতবাদ। এবং সেই যে গরম সমুদ্রের জল, যেখানে এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলি সংঘটিত হয়েছিল, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি, বজ্রপাত, সমুদ্রের যে গরম জল, সেটাই ছিল শক্তির উৎস। তাই জন্য বলা হয় সেই সমুদ্রের জল, যেখানে এই সমস্ত জটিল জৈব যৌগগুলি বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করেছিল, সেই বিভিন্ন জটিল জৈব যৌগ যেমন প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত জৈব যৌগ মিশ্রিত সমুদ্রের গরম জলটাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ, হট মানে গরম, ডাইলিউট মানে তরল, একদম তরল, একদম লঘু আর কি, তরল মানে লঘু, এবং স্যুপ মানে একটা মিশ্রণ। অর্থাৎ সমুদ্রের গরম জলের সঙ্গে এই সমস্ত প্রোটিন, এই সমস্ত নিউক্লিক অ্যাসিড, লিপোপ্রোটিন মিশ্রিত হয়ে যে উপাদানটি তৈরি করেছে তাকেই বলা হয় হট ডাইলিউট স্যুপ। আচ্ছা, আমরা একটু আগে জানতে পারলাম যে কেমোজেনি থিওরি বা ওপারিন ও হ্যালডেন যে তত্ত্ব সেটা বা মতবাদ একই জিনিস। তো এই কেমোজেনিক থিওরির মতবাদগুলিকে যদি আমি ধাপ ধাপ করে একটু শিখতে চাই, তাহলে আমি একটু ধাপ ধাপ করে যদি একটু দেখতে চাই, তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে সবার প্রথম ধাপে যেটা হয়, প্রথম ধাপে পৃথিবীর পরিবেশে কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, জলীয় বাষ্প ছিল। এরা মিলিত হয়ে সরল জৈব যৌগ যেমন অ্যামাইনো অ্যাসিড, তারপর মনোস্যাকারাইড, তারপর নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আরএনএ, এগুলি তৈরি হয় প্রথম ধাপে। এবং ওনাদের কেমোজেনি থিওরি অনুযায়ী দ্বিতীয় ধাপে কি হয়েছিল দেখি এবার। দ্বিতীয় ধাপে উক্ত এই মনোমারগুলি, অর্থাৎ এই যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের মনোমার, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইডের মনোমার, বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড, অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিডটা এখানে তৈরি হবে না, এখানে নাইট্রোজেন বেস তৈরি হবে, নিউক্লিক অ্যাসিডটা পরে তৈরি হবে, দুঃখিত। তাহলে অ্যামাইনো অ্যাসিড, মনোস্যাকারাইড এবং নাইট্রোজেন বেস, এরা পরবর্তীকালে পলিমারাইজেশনের ফলে প্রোটিন, পলিস্যাকারাইড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এরা
ক্রমাগত জটিলতার দিকে যাচ্ছে। এরা একটু সরল, এরা আর একটু জটিল, এরা আর একটু বেশি জটিল, ঠিক আছে। তাহলে প্রথম ধাপে সরল অজৈব যৌগ থেকে সরল জৈব যৌগ, দ্বিতীয় ধাপে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হলো। তৃতীয় ধাপে যদি আমরা দেখি, তাহলে তৃতীয় ধাপ আমরা দেখব এখন। তৃতীয় ধাপে যেটা হয়, এই সমস্ত জটিল জৈব যৌগ পরবর্তীকালে হ্যালডেন এবং ওপারিনের মত অনুযায়ী তারা কোয়াসার্ভেট নামক একটি কোলোয়েড কণা তৈরি করে। কোলোয়েড কণা সেই কোলোয়েড কণা যাদের বাইরে ছিল লিপোপ্রোটিন নির্মিত একটা আবরণ, অর্থাৎ লিপোপ্রোটিন নির্মিত আবরণ যুক্ত কোলোয়েড কণাকেই বলা হয় কোয়াসার্ভেট। আবার পড়ছি, ভালো গান দিয়েছে। ওকে, সেই লিপোপ্রোটিন নির্মিত আবরণ দ্বারা যে সমস্ত কোলয়েড কণা আবৃত ছিল তাদেরকেই আমরা বলি কোয়াসার্ভেট। ওকে, সো কোয়াসার্ভেটের পর চতুর্থ ধাপ, চতুর্থ ধাপে কি হয়েছিল যে না, কোয়াসার্ভেটের ভিতরে সেই সমস্ত নিউক্লিক অ্যাসিড, তখন আরএনএ ছিল, আরএনএ সেই সমস্ত কোয়াসার্ভেটের ভিতরে প্রবেশ করেছিল। অর্থাৎ এখন আমরা একটি কোষের যে মৌলিক দুটি উপাদান, একটা প্রোটোপ্লাজম আর একটা নিউক্লিক অ্যাসিড, দুটোই কিন্তু পেয়ে গেলাম এখানে আমরা, এবং একটা আবরণও পেয়ে গেলাম, ফলে এটা একটা কোষের মতো মনে হচ্ছে, তাই না? এবং পঞ্চম ধাপে সেই কোয়াসার্ভেট থেকে সেই কোয়াসার্ভেট প্লাস যে নগ্ন জিন বা আরএনএ, সেই আরএনএ বা নগ্ন জিন যখন সেই কোয়াসার্ভেটের মধ্যে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলি প্রোটোসেল। প্রোটো বা আদিম, সেল মানে কোষ, আদিম কোষ। সেই কোয়াসার্ভেট যার ভিতরে আরএনএটা ঢুকে গেছে তাকে আমরা বলবো প্রোটোসেল। সেই প্রোটোসেল থেকে ধীরে ধীরে ক্রমাগত বিবর্তনের মধ্য দিয়ে বা অভিব্যক্তির মধ্য দিয়ে মানে পরভোজী জীব তৈরি হয়। সেই পরভোজী জীব থেকে স্বভোজী উদ্ভিদ, সেই স্বভোজী উদ্ভিদ থেকে অনেক বছর পর, প্রায় 1.5 বিলিয়ন ইয়ার্স এগো, শ্বসনযুক্ত ইউক্যারিওটিক জীব প্রথম পৃথিবীতে আবির্ভাব ঘটে। তো এইভাবেই কেমোজেনি মতবাদটি দাঁড়িয়ে আছে এই ভিতের উপর, এই মতবাদের উপর, ঠিক আছে। তো এর সঙ্গে আমরা কি কি জিনিস একটু আলোচনা করলাম, একটু দেখি। আমরা হট ডাইলিউট শিপ কাকে বলে একটু জানলাম, কোয়াসার্ভেট কাকে বলে জানলাম, এবং সিডনি ফক্স সম্পর্কে একটু জানি। সিডনি ফক্স হচ্ছে একজন বিজ্ঞানী যিনি 1957 সালে ওনার নিজস্ব কিছু মতামত তিনি রাখেন এবং পরবর্তীকালে বিজ্ঞানীরা সেই মতামতগুলোকে অ্যাকসেপ্ট করেন। ওনার মতে যে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যখন প্রোটিন তৈরি করে বা প্রোটিনয়েড তৈরি করে, এবং সেই প্রোটিনয়েডগুলো পরবর্তীকালে প্রোটিনয়েড থেকে পরবর্তীকালে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়, এবং পলিনিউক্লিওটাইড মিলে যখন নিউক্লিক অ্যাসিড তৈরি হয় তখন যে নিউক্লিক অ্যাসিডটি ছিল, সেই নিউক্লিক অ্যাসিডটা ছিল হচ্ছে একটা আরএনএ, একটা নগ্ন জিন বলা হয় একে, আরএনএ প্রকৃতির, তাই না? এই আরএনএ প্রকৃতির প্রথম দিককার পলিনিউক্লিওটাইড যুক্ত যে সিকোয়েন্সটা বা যে নিউক্লিক অ্যাসিডটা, তাকে আমরা নগ্ন জিন বলি। তো সিডনি ফক্স একজন বিজ্ঞানী যিনি ওই মাইক্রোস্ফিয়ার এবং
প্রোটিনয়েড মতবাদটি দিয়েছিলেন এবং সেই মতামতটি পরবর্তীকালে অ্যাকসেপ্ট করা হয়। আচ্ছা, এরপর আমি লিখেছি স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে পরীক্ষা। তাহলে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে 1953 সালে আরেকটি কাজ করেন। তিনি ওই এর আগে যে আমি বললাম ওপারিন এবং হ্যালডেন যে মতটা দিয়েছিলেন, যে থিওরিটি দিয়েছিলেন কেমোজেনি থিওরি, সেটার অনুমান করা সমস্ত মতবাদকে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে, মিলার এবং উরে দুজনে মিলে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখেন যে ওপারিন এবং হ্যালডেন যে সমস্ত কথা বলেছেন সেটা একদম সত্য। তো সেটা আমরা এখন দেখব যে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরের পরীক্ষা, সেই পরীক্ষাটিতে তারা কি করেছিলেন, কিভাবে করেছিলেন এবং কি করে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছিল তার সপক্ষে পরীক্ষাগারে ওনারা পরীক্ষালব্ধ ফলাফল থেকে কিভাবে যুক্তির সাহায্যে তারা প্রমাণ করেন যে কেমোজেনি থিওরিটি একদম সত্য। কেমোজেনি থিওরি বা ওপারিন এবং হ্যালডেনের যে তত্ত্ব সেটি একদম পুরোপুরিভাবে হুবহু মিলে না গেলেও অনেকাংশেই ওনাদের তত্ত্বের সঙ্গে মিল রয়েছে এবং স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে এই পরীক্ষাটি পরীক্ষাগারে 1953 সালে প্রমাণ করেন এবং সেটি এখন আমরা শিখতে যাচ্ছি যে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরের পরীক্ষা। স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে কি করলেন, ওনারা একটা পরীক্ষাগারে ওনারা একটা এরকম একটা সেট আপ বানালেন যে এখানে আমি একটা ফ্লাক্স রাখব, যেই ফ্লাক্সটির সঙ্গে আমি যুক্ত করব কন্ডেন্সার, যেই ফ্লাক্সটির সঙ্গে আমি এদিকে একটা কন্ডেন্সার যুক্ত করব, যেই ফ্লাক্সটি এইরকম অনেকটা, এখানে জল নেওয়া হবে এবং এখান থেকে এই পাইপ বেয়ে এদিকে কানেক্ট করব। কানেক্ট করার পর কানেক্ট করার পর এটা আমি এই দিক দিয়ে আবার এটাকে পুনরায় কানেক্ট করে দেব। ঠিক আছে, এইরকম উনি একটা সেট আপ তৈরি করেন অনেকটা। ঠিক আছে, এরকম একটা সেট আপ তৈরি করেন। আচ্ছা, এখানে যেটা হয় উনি এই ফ্লাক্সের মধ্যে, এই ফ্লাক্সটি 5 লিটারের একটি ফ্লাক্স, এখানে একটা কন্ডেন্সার লাগানো আছে, এখানে একটা কন্ডেন্সার লাগানো আছে ঠান্ডা করার জন্য। ঠিক আছে, এখানে একটা কন্ডেন্সার লাগানো আছে ঠান্ডা করার জন্য। আচ্ছা, এখানে একটা পাম্প লাগানো আছে, জলীয় বাষ্প বা বিভিন্ন যে গ্যাসের মিশ্রণ নেব সেগুলো ইচ্ছা অনুযায়ী তার আয়তনটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে এই ফ্লাক্সটিতে উনি করলেন কি, ওনারা ওই ওপারিন এবং হ্যালডেনের মতবাদ অনুযায়ী ওনারা যেটা ভেবেছিলেন যে এখানে সেই প্রাণের সৃষ্টির আগে পৃথিবীতে পরিবেশটি ছিল, সেখানে তো অক্সিজেন ছিল না ওনাদের অনুমান, তো মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল আর জলীয় বাষ্প ছিল, তাই না? এই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনকে 2:1 অনুপাতে ওনারা নিয়েছেন, নিয়ে এখানে তড়িৎদ্বার যুক্ত করে একটা ইলেকট্রিক ডিসচার্জ করান, অর্থাৎ তড়িৎ স্ফুলিঙ্গের মধ্য দিয়ে একটা তড়িৎ মোক্ষণ করেন এবং এর ফলে কি হয়েছিল সেটা ওনারা 7 দিন ধরে পরীক্ষা করে পরীক্ষালব্ধ ফলাফলটি ওনারা অ্যানালাইজ করেন। ঠিক আছে, তো কিভাবে হয় সেটা একটু দেখি। এখানে জল নিয়েছিলেন ওনারা, এখানে জল নিয়েছিলেন, সেই জলটা এখানে উত্তাপের সাহায্যে জলটাকে উত্তপ্ত করা হয়, জল থেকে যে বাষ্প নির্গত হয় সেই বাষ্প এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিক দিয়ে আসার ফলে বাষ্পটাকে
এইদিকে চালনা করা হয়, কারণ বায়ুর যে মিশ্রণটা এখানে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সেটা যেন মিশ্রিত হয় ভালো করে, এবং তার ফলে এখানে তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ স্ফুলিঙ্গ ঘটান, যেমনটা বজ্রপাত হলে হয়। অর্থাৎ এখানে উনি একটা কৃত্রিম বজ্রপাত ঘটান, যেটা পৃথিবীর আদিম পরিবেশে ঘটেছিল, এবং এই ফুটন্ত জলটাকে উনি ওই হট ডাইলুট স্যুপ হিসেবে ট্রিট করেন, যে হট ডাইলুট স্যুপ বা গরম জলে সেই গরম জলটা উত্তপ্ত হলে তো গরম জলীয় বাষ্প এদিকেও যাবে, আর জলীয় বাষ্প ওইদিকে গেলেও বাকি গরম জলটা কিছুটা এদিকেও নিচে নেমে আসবে, তাই না? ওকে, তো ওনারা তাহলে এই সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেন, এবং দেখা যায় 7 দিন পরীক্ষা করার পর দেখা যায় যে এই জলীয় বাষ্পটা যখন এইখান থেকে এই দিক দিয়ে যখন জলীয় বাষ্পটা এখানে প্রবেশ করে এই কন্ডেন্সার বা ঠান্ডা করার যে ব্যবস্থা এখানে করা ছিল, জলটাকে ঠান্ডা করে, সেই জলটা যখন ওই দিক দিয়ে এখানে এসে জমা হয়, এই যে ইউ টিউবটার মধ্যে যখন জমা হয়, তখন ওনারা এইটাকে পৃথিবীর সেই আদি পরিবেশের যে সমুদ্রের জল সেই সঙ্গে তুলনা করেন। অর্থাৎ এখানে যে তড়িৎ স্ফুলিঙ্গ ঘটানো হয় সেটা অনেকটা পৃথিবীর আদি পরিবেশের বজ্রপাত, এবং এখানে যে জলটা সংগ্রহ করা হয় সেই সংগ্রহীত জলটা এখানে সমুদ্রের সেই আদি জল হিসেবে ট্রিট করা হয়। তাহলে এই সংগৃহীত জলটা 7 দিন ধরে পরীক্ষা করার পর ওনারা কালেক্ট করে পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করেন। ঠিক আছে, তাহলে কী করলেন একবার রিক্যাপ করে দেই, যে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে 5 লিটারের ফ্লাক্সে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে নিয়েছিলেন, এবং বার্নারের সাহায্যে জল ফোটানোর ফলে জলীয় বাষ্প বড় ফ্লাক্সে এদিক দিয়ে এসে প্রবেশ করে। ঠিক আছে, প্রবেশ করার পর ট্যাংস্টেন নির্মিত তড়িৎদ্বার দ্বারা, এই তড়িৎদ্বারগুলো ট্যাংস্টেন দ্বারা নির্মিত, ট্যাংস্টেন নির্মিত তড়িৎদ্বার দ্বারা প্রায় 75,000 ভোল্টে উচ্চ তড়িৎমুক্ষণ করা হয়। তড়িৎমুক্ষণ করা হলে ঠান্ডা জলপ্রবাহ দ্বারা মিশ্রণটিকে প্রথমে ঘনীভূত করা হয়, কারণ এদিকে ঠান্ডা জল কন্ডেন্সার লাগানো ছিল, ঠান্ডা জলপ্রবাহ দ্বারা এই মিশ্রণটাকে ঘনীভূত করা হয়। ঘনীভূত করার ফলে সংগ্রহ করা হয় এখানে, এবং সেই সংগৃহীত জলটা আদি পরিবেশের সমুদ্রের হট ডাইলুট স্যুপ যেটা তার মতোই অনেকটা একটা সিমিলারিটি রয়েছে, এবং এটা পরীক্ষা করার পর পর্যবেক্ষণ করেন যে সেই জলে প্রায় 5 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যদিও 4 প্রকার। কি কি সেগুলি হচ্ছে, একটা হচ্ছে তোমার গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, তারপর অ্যালানিন অ্যালানিন 2 প্রকার হয়, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, তো 3টা হলো। আচ্ছা, তারপর অ্যাসপার্টিক অ্যাসিড। আচ্ছা, তারপর বিউটারিক অ্যাসিড, আলফা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। অর্থাৎ এই সমস্ত অজৈব যৌগ থেকে এই যে জৈব যৌগ অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, এটি তো বলেছিলেন ওপারিনো হ্যালডেন। অর্থাৎ স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে পরীক্ষা করে প্রমাণ করেন যে ওপারিন হ্যালডেন যে কেমোজেনি থিওরি বা মতবাদটি দিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে সঠিক, এবং এর সঙ্গে কিছু ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন বিক্রিয়ার ফলে প্রায় 7 দিন পর এই সমস্ত জটিল যৌগ পাওয়া যায়, এই সমস্ত অজৈব যৌগ থেকে এই সমস্ত জটিল জৈব যৌগ পাওয়া যায় এই জলে সংগৃহীত কন্ডেন্স বা ঘনীভূত জলের মধ্যে। তাহলে এখান থেকে প্রমাণ করেন স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে যে কেমোজেনি থিওরি বা ওপারিনো হ্যালডেন যে তথ্য দিয়েছিলেন সেটি একদম সঠিক। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখবেন। নমস্কার।